আমি আর কোন আনাজের জন্ম দিব না যে দেশে আনাজের মূল্যায়ন হবে না, যে দেশে আনাজরা শহীদ হবার পরেও আনাজের বাবা মারা ভিখারির মতো রাস্তায় পড়ে থাকবে ব্যানার হাতে নিয়ে। স্যার, যে ভাইদেরকে এত ভালোবেসে আমার সন্তান, আমার ঘরে যে আরো দুইটা ভাই আছে তাদের কথা চিন্তা না করে বের হয়ে গেল, সেই কোনো ভাইদের আমরা পাশে পাই নাই স্যার। যে কবরে ওর দাদি ছিল, যেখানে দাঁড়িয়ে ও সবসময় আমার সাথে কবর জিয়ারত করতো প্রতিদিন, ওর দাদির কবরে ওকে আমি সাহিত্য করি, সেখানে ওকে দাফন করা হয়। প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আমরা এমন একটা এপিসোড করব যে এপিসোডে আমরা এমন দুজন অতিথিকে এনেছি যাদেরকে হয়তো কখনোই আপনাদের দেখার কথা না, যাদের কথা ইতিহাসেও কেউ বলবে না, দেশের মানুষেরাও স্মরণ করবে না। আমি তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি তাদের সন্তানের একটা চিঠি পড়ে শোনাব, তারপরে আমি তাদেরকে পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে। তাদের সন্তানের নাম আনাস, শাহরিয়ার খান আনাস। গত 5ই আগস্ট চাংখারপুলে পুলিশের গুলিতে আনাস শহীদ হয়। এই ফুটফুটে ছেলেটি যাত্রাবাড়িতে আদর্শ একাডেমি গ্যান্ডারিয়ার 10ম শ্রেণীর ছাত্র ছিল। ওই দিন সকালেই সে একটা চিঠি লিখে বাসা থেকে চলে যায়। আমি সেই চিঠিটা পড়ে আজকের এপিসোডটা শুরু করতে চাই। আনাস শুধু এই চিঠিটাই লেখেনি, আন্দোলনের সময়ে সে আরো 7 পৃষ্ঠার চিঠি লেখে। এই 7টা পৃষ্ঠার চিঠি আমাদের এই বিপ্লবের ইতিহাস। একটা 10 বছরের বাচ্চা ছেলে কত চমৎকার করে এই বিপ্লবের ইতিহাস লিপিবদ্ধ করে যেতে পারে, সেটা বিস্ময়কর। আমি চিঠিটা পড়ি। আমি ঠিক নিশ্চিত না যে চিঠিটা আমি আবেগ তাড়িত না হয়ে শেষ করতে পারবো, তারপরও চেষ্টা করি। আমি চিঠিটা পড়ি। মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো? একদিন তো মরতে হবে। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস, আমাকে ক্ষমা করবেন।
আমাদের এমন সন্তানেরা অকাতরে জীবন বিলিয়ে দিল। সবচেয়ে কষ্টের কথা কি জানেন? আমরা কয়জন আনাসের কথা জানি? কি সাহস, কি কমিটমেন্ট, কি বীরত্ব! যেন মনে হচ্ছিল যে সে জানে সে শহীদ হওয়ার জন্য তৈরি। আমি পরিচয় করিয়ে দিই আনাসের বাবা, গর্বিত বাবা এবং মাকে। আপনাদেরকে আমার শ্রদ্ধা। এমন একজন ছেলেকে আপনারা জন্ম দিয়েছেন, যার জন্য শুধু আপনারা না, সারা দেশবাসী একদিন গর্ব করবে। আনাসের বাবা পলাশ এবং আনাসের মা সঞ্জিদা খান দীপ্তি, আপনাদের স্বাগতম। আমি দুঃখিত, খুবই আবেগ তাড়িত হয়ে গেছিলাম চিঠিটা পড়তে। যে কেউ হবে, শুধু আমি না। আমরা আজকে আনাস সম্পর্কে জানব। আনাসের জন্ম কোথায়? ঢাকা জাহাঙ্গীরনগর হসপিটাল। তার শৈশবটা কেটেছে যাত্রাবাড়িতে, তাহলে ক্যান্ডারিয়াতে। আনাস স্কুলে পড়াশোনা করতো। ওর আমরা খাতার মধ্যে দেখলাম ও কেমিস্ট্রির কিছু ইকুয়েশন লিখেছিল। লেখাপড়া কেমন ছিল? ভালো ছিল। পলাশ, আপনি কি করেন? আর আমি বিজনেস করি, তো বিজনেস একটু সমস্যা চলছে। আপনাদের দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি স্যার বিক্রমপুর। দীপ্তিরও দেশের বাড়ি বিক্রমপুরে। জি স্যার। আচ্ছা, আনাসের জীবনের এমন কোনো ঘটনা আছে যেটা আপনাদের মনে পড়ে এখন? আনাস এরকম করতো, কথা বলতো? নিশ্চয়ই পড়ে, অবশ্যই পড়ে, কিন্তু কখনো দেখে মনে হতো যে ওর ভেতরে এরকম একটা আগুন আছে? তার আমাদের জীবনের ওর এই নিয়ে একটা স্মরণীয় ঘটনা, সেটা হচ্ছে ওর পরীক্ষার সময় ছিল, ক্লাস 5-এ পড়ে তখন। তো ওর পরীক্ষার সময় ছিল, ও অনেক রাত পর্যন্ত পড়ছে। তো পড়ার পর আমরা বলতেছি, আমরা বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে তুমি রেখে দাও, 3টা বাজে, কত রাত পর্যন্ত পড়বা, তো রেখে দাও, আর পড়ার দরকার নাই। পরে সে বলতেছে, না মা আমি শেষ করি। তারপর ওর জন্য আমরাও ঘুমাইতে পারছিলাম না। পরে আমরা, ওর পড়া শেষ হইলো, পরে আমরা ঘুমাইলাম। সে স্কুলে সকালে যথা টাইম স্কুলে গেল, পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে আসলো। আসার পরে এসে সে ঘুমাইলো। ঘুমানোর পরে ওর বাবা, আমি বাসায় ছিলাম না, ওর বাবা বের হয়েছিল। তা আমাদের গেট লক সিস্টেম, লক করে ওর বাবা বেরিয়ে গেছে। তো এখন তারপর যখন ওর বাবা ঘরে ফিরছে, ওর বাবা ভাবছে যে নক করলে তো গেট খুলে দিবে। তো সে গেট খুলে না, অনেক নক করা হচ্ছে, অনেক নক করা হচ্ছে, সে গেট খুলে না। পরে ওর বাবা ওর নানাকে কল দিল, আমি বাইরে ছিলাম, আমাকে জানাই নাই। কল দিল যে আপু আপনি একটু আসেন, এরকম আনাস তো ভিতরে, ঘরের ভিতরে, আনাস তো গেট খুলছে না। পরে ওর নানা আসলো, এসে আমরা ভাড়া থাকি, আমাদের বাড়িওয়ালাকেও ডাকা হইলো, আসলো। আসার পরে তারা সবাই গেট পিটায় ভেঙে ফেললো, ভেঙে তারপর ঘরে ঢুকলো। ঢুকার পরে যে দেখি ছেলে আমার ঘুমাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর মানে সে তার পড়া শেষ করে তারপর পরীক্ষা দিল, তারপর সে এমন ভাবে ঘুমাইছে যে আমরা তো পুরা ভয় পেয়ে গেছি যে ছেলের আমার কি হয়েছে। এত মানে গেট পিটায় ভেঙে ঘরে ঢুকা হয়েছে, সে ঘরে ঢুকার পরে দেখা যাচ্ছে যে সে ঘুমাচ্ছে। সে কতটা ক্লান্ত, সে তার যে পড়ার, লেখাপড়া করতে 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 ক্লান্ত হয়ে গেছে। তারপর আর একটু পরে তারপর পরীক্ষা দেওয়ার পরে সে ঘুমাইতে যে
গেট ভেঙে ফেলা হয়েছে, কিন্তু আমরা সবাই ভয় পেয়ে গেছি যে তাহলে কি আনাসের কিছু হইলো, কারেন্ট শর্ট খাইলো কিনা বা কোনো সমস্যা হলো কিনা। তো পরে আমরা ঘরে ঢুকারও প্রায় মনে হয় 30-40 মিনিট পরে সে ঘুম থেকে উঠছে। সে জানেই না যে গেট ভাঙা হয়েছে বা এমন কিছু হয়েছে। তো এটা আনাসকে নিয়ে আমাদের জীবনের একটা স্মরণীয় ঘটনা, যে কতখানি ক্লান্ত ছিল ছেলে আমার, যে সে তার পড়া শেষ না করে ঘুমায় নাই। তার পড়া শেষ করে স্কুলে গেল, পরীক্ষা দিল, আসলো, তারপর যে ঘুমাইলো, মানে সে রিল্যাক্স, সে তার কাজ শেষ করে আসছে, করে এসে ঘুমাইলো। তো ঘুমানোর পরে তাকে আর মানে জাগানো যায় নাই, এত ক্লান্ত সে, যে গেট ভেঙে ফেলছি, আমরা ঢুকছি কিন্তু সে উঠে নাই। তো এইটা একটা স্মরণীয় ঘটনা স্যার। আনাসের মৃত্যু সংবাদটা কিভাবে পেলেন? আমি জানি এটা খুব বলতে আপনাদের খুব কষ্ট হবে, বাট এটা দর্শকদের জন্য জানা দরকার, রেকর্ড হিসেবেও আনাস থাকা দরকার। আনাস তো আন্দোলনে যাবে কয়েকদিন ধরেই আমাদের খুব বলতেছিল, আমিও যাওয়ার জন্য তৈরি ছিলাম। তো ওর বাবা অনুমতি ছিল না, ওর বাবার অনুমতি ছিল না, ওর বাবা বলতে মানে অনুমতি দিচ্ছে না, শুধু আমাদের আশা দিত যে যাবো, আমরা সবাই যাব, একটু ওয়েট করো, দেখি কি হয়, সামনে কি হয়। তো এরকম, এই জন্য আমাদের অনুমতি দিচ্ছিল না বের হওয়ার। তো যেদিন লং মার্চ টু ঢাকা ডাক দিল সমন্বয়করা, তো সেদিন আমরা মা ছেলে আমাদের এই গত মানে 1লা আগস্ট থেকেই আমাদের টিভিতে নিউজ চলতো খালি এগুলা নিয়ে। আমরা ইউটিউবে বেশি দেখতাম, কারণ তখন তো নিউজে তেমন কিছু দেখাইতো না টিভিতে। তো ইউটিউবে লাইভ গুলা দেখতাম। তো ওগুলা দেখে 4 তারিখ রাত্রে জানলাম যে এরকম লং মার্চ টু ঢাকার একটা ডাক দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবার থেকে, ঢাকার বাইরে যারা থাকে সমন্বয়করা বললো প্রত্যেক পরিবার থেকে একজন হলেও আসছে। তো আমরা মা ছেলে এটা নিয়ে খুব বলাবলি করছিলাম। তো রাতের প্রায় 2:30-3টা, তখন ওর বাবা, আমরা একটা লাইভ দেখছিলাম যে শহীদ মিনারে আপনার হচ্ছে, শহীদ মিনারে আপনার অনেক মানুষ জমায়েত আছে। তো ও তখনও বলছিল যে মা চলো আমরা এখন যাই, এখন যাই। পরে আমি বলতেছি, ওর বাবা বলতেছে যে মা কিভাবে যাব, আমরা বাবা এখন কিভাবে যাব এত রাতে, আর যেহেতু কারফিউ চলতেছে এখন, তো আমাদের সেনাবাহিনীরা ওইখানে জমায়েত মানুষ হইতেই দিবে না। তো এটা হয়তো বা ফেক নিউজ, অনেকে এই ভিডিও ছাড়ে না, এরকম কিছু। তো ওর খুব মন খারাপ হইলো, মন খারাপ হওয়ার পর ও যে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর তারপর পরদিন সকালে, খুব সকালে সে উঠছে। প্রথমে সকালে আমার সাথে দেখা হয়েছে, আমি তখন দেখলাম যে সে মুখ ধুচ্ছে। তো পরে আমাকে আর কিছু বললো না যে আমি কোথাও বাইরে যাবো, আর ওই সময়টাতে তো স্কুলও বন্ধ ছিল, কোচিং ও বন্ধ ছিল, ঘরেই থাকার কথা। তো মুখ ধুচ্ছে। পরে আমি ভাবলাম যে প্রতিদিন যেটা করে, যে স্কুলের পরে সে সরি মানে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ধুয়ে সে 2টা বিস্কিট খায়, খেয়ে পড়তে বসে। তো সেদিনও তাই হবে, ব্যতিক্রম কিছু হবে না এরকম। তো পরে আমি প্রায় ওকে দেখলাম, তো আমি ভাবলাম যে সে পড়তে বসবে, তা আমি প্রায় তখন বাজে হয়তো 9:30 কি 9:45, 10টা, যাই হোক এরকম একটা টাইম হবে, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। তো পরে ও আমাদের প্রত্যেকদিন সকালে নাস্তাটা ও এনে দিত। তো নাস্তাটা আনার জন্য ওর ভাইকে আমি বললাম যে ভাইয়াকে ডাকো, নাস্তা আনতে যাও ভাইয়ার সাথে। পরে ও গিয়ে দেখে ও রুমে ও নাই। নাই, পরে আমি গেলাম যে ও কোথায় গেল, যে দেখি ওর পড়ার টেবিলের উপর ও একটা মানে এই চিঠিটা যেটা রেখে গেছে, তা ভাঁজ করা ছিল। তা আমি গিয়ে সামনে গেলাম, গিয়ে চিঠিটা দেখলাম। দেখার পর আমার খুব মন খারাপ হয়ে গেল চিঠিটা দেখে। তো তারপর ওর বাবা শুয়েছিল, যেহেতু ওই দিন অফ ডে, ওর বাবা একটু দেরি করে উঠছে, 11টার দিকে উঠছে। পরে ওর বাবা উঠে বলতেছে যে আনাস কোথায়। পরে আমি বললাম যে আনাস তো এরকম মিছিলে গেছে, তো উম এরকম একটা চিঠি লিখে গেছে, আমাকেও বলে যায় নাই, এরকম একটা চিঠি লিখে গেছে। তো তখন আর ওর বাবা সেই চিঠিটা আর পড়ে নাই। তো ওর বাবা চিঠিটা রাখলো, আমাদের ঘরের একটা আল্লাহর কালামের পাশে চিঠিটা রাখলো, বললো যে ঠিক আছে, গেছে যখন আল্লাহ হেফাজত করবে। ওর বাবা রাগ হইলো না, দেখলাম যে মানে স্বাভাবিক, রাগ হইলো না যে ছেলে না বলে কেন বের হইলো বা কিছু, এরকম কিছু না।
তো পরে আমার খুব খারাপ লাগতেছে, ভিতরে আমি দোয়া পড়তেছি। তো পরে এরকম করে এর মধ্যে দেখি যে ওয়াইফাই বন্ধ, টিভিতেও কিছু দেখাইতেছে না, শুধু একটা ব্রিফিং হচ্ছে যে সেনাবাহিনী প্রধান 2টা বাজে একটা বক্তব্য দিবে। আমার খুব খারাপ লাগতেছিল, আমি শুয়েছিলাম। 1:20 বাজে তখন একটা আননোন নাম্বার থেকে কল আসলো। সেই সেই কল পাওয়ার পর বলতেছে যে এই এই যে, আপনাদের কেউ কি আন্দোলনে গেছে কিনা। ওর ওর কাছে কোনো ফোন ছিল না, ওর কাছে যে ফোনটা ছিল মানে সিম ছিল না, ছোট্ট একটা ফোন ছিল, এই যে হুম, এই ফোনটা। আচ্ছা, তো দেখতে এই পাচ্ছি। এটাতে শুধু নাম্বার সেভ করা ছিল। আমার আমার ওর নানির, ওর বাবার কয়েকটা নাম্বার সেভ করা ছিল, কোনো সিম ছিল না এটাতে। তো ওরা এটা থেকেই নাম্বারটা নিয়ে আমাদের কল দিছে। তো বলতেছে যে আপনারা কি মিটফোর্ড হসপিটাল চিনেন, কোথায় থাকেন? বললাম যে আমরা পুরান ঢাকার। পরে বলতেছে যে